আমরা দেখেছি বিভিন্ন পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে পুজোর অনুদান ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন, যে যারা এই পুজোর অনুদান ফিরিয়ে দিয়েছেন তার মানে তাদের নিজের পুজো করার ক্ষমতা রয়েছে, তাদেরকে স্বাগত জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা, আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে, সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবলি সোমবার, মঙ্গলবারও হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি, ভাববেন না আমি এমনি কথা বলি। মনোজ, তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, তুমি এটা পড়ে শোনাও তো কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের কি ডিমান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন। ম্যাডাম, এটা 11 তারিখের চিঠি আছে রেজিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে, অফিসিয়াল স্টেটমেন্ট। এখানে ডিমান্ডস বাদ দিয়ে প্রথম ডিমান্ড হচ্ছে রেলিভেন্ট এভিডেন্সেস ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ and post-mortem reports should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand chilo written apology and resignation of higher authorities, Principal MSFE Udaymadjanik, Chest Medicine HOD and on-duty ACP of Arjikar Medical College Police Outpost within 12 hours. Third demand chilo immediate announcement of adequate compensation for the family of the victim. Fourth demand এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিমান্ড করেছেন for the family of the victim. Fourth demand, এটা রেখে দাও। এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিমান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায়, না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? আমাদের পুলিশ তো 1 বছরের মধ্যে মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে। আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম, কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন। হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল। এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে
তাদের ছেড়ে দেওয়ার জন্য। আজকে আমার কাছে একটি কেস এসেছিল, আমি বলছি এখন আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না। আমরাও বন্দি মুক্তি চাই, আমরা 700-1500 ওপর লোককে মুক্তি দিয়েছি, কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর কেস টু কেস বেসিস। কখনো আপনি বলবেন করা যাবে না, কখনো বলবেন করা যাবে, কোনটা মানব? আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে? ভাগ্যিস সে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়, তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব, মানুষ, তারাও কিন্তু মানবিক মানুষ, তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে? কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে, যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজেই আপনাদের আমরা বলছি, পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইয়ের, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে। আমাকে আপনারা বলছেন হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো সিআইএসএফকে জায়গা দাও। আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের 30 বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম। তারপরেও আপনারা যদি রোজ বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও, তাহলে এলাকায় এলাকায় যে মানুষগুলো বিয়ে, শ্রাদ্ধ, পৈতে, পুজো, উৎসবের নামে এটা করা হয়েছে কমিউনিটি মানে এলাকার কমিউনিটির জন্য, তারা কোথায় যাবে? নিশ্চয়ই জায়গা খুঁজে দিন। আরজি করের পাশে আরও যদি জায়গা চায়, আরজি করের পাশে যে জায়গাটা পড়ে আছে, আমি সিএসকে বলবো ডেকোরেটর ডেকে আনুন, আজকাল সব কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি, করে দিন, তক্তা পেতে দিন, খাট পেতে দিন, বাথরুম ওয়াশরুমগুলো করে দিন। কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন 2 ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে, হাউ ইজ ইট পসিবল? যে জায়গাটা আরজি কর হসপিটাল, সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড, আর যদি সেই জায়গাটা না করতে পারেন তাহলে আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায় যেখানে অ্যাভেলেবেল, দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন, বাস তাদের তুলে নিয়ে আসবে, বাস তাদের পৌঁছে দেবে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে? আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি। এটা ঠিক নয়, আমরা 3টে জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি, যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই। যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে
অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস, তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন। বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড কথা শুনে ওদের। তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না, ইউনিল্যাটারালি, ওয়ান সাইডেড। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি, ভালোবাসি, আমরা একই ভাষায় কথা বলি। আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন। সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করেন, আমাদের 20,000 পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং 3 জনকে খুন করেছেন। আমাদের এখানেও কিন্তু 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের। মনে রাখবেন, আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না, তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায়। উড়িষ্যাতে সবচেয়ে বেশি, পুরীতে আমাদের লোকেরা যায়। উড়িষ্যায় ট্যুরিজম, বাংলার ট্যুরিজম উড়িষ্যাকে ডেভেলপ করে। জগন্নাথ, জয় জগন্নাথ করতে সবাই যায়। উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে। কারণ আমাদের এখন একটা পরিযায়ী শ্রমিকদের একটা অ্যাপ আছে। আমি তারপরে নিজে চিফ মিনিস্টারকে বললাম, আপনার রাজ্যে কেন এটা হচ্ছে? আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায়, বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে। এটা কি? বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয়, জেনে রাখুন। তখন কোনো বিচার হয় না। আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক, আমরা একটি লোকও তাকে সমর্থন করি না। চুপচাপ আছি, নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে পরিষেবাটা দিন। ইতিমধ্যে 7 লক্ষ লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। মানে 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে, যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয়, সেটা দিতে পারিনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি, আজ পর্যন্ত 23টা হয়েছে। আমরা তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম, সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি, কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টর। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে
ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি Yes, তারা madam. যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবেন, ইজ ওকে। থ্যাংক ইউ ম্যাডাম। যাই হোক, দিদি অর্ডার হয়েছে? সিএমওএইচ আমি জানি, সিএমওএইচ বিএমওএইচ যারা আছেন ইয়েস ম্যাডাম। তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটালগুলো ভালো করে, ইয়েস ম্যাডাম। যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ইয়েস ম্যাডাম। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর কিন্তু পুলিশ যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। Yes, আজকে madam. তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, ইয়েস তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি। এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। কিন্তু ভাগ্যিস আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে, বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ কাটার অপারেশন করতে গেলে 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে। যে 5 লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে, সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো তো মানবিক সমস্যা। সব রাজনৈতিক দলকে বুঝতে হবে, মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। রোগের কিন্তু কোনো বিচার হয় না। একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায়, সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না। ক্যাথল্যাব ছিল না বলে একজন মা তার ছেলেকে কিডনি দিয়েছে, কিন্তু বাঁচাতে পারল না, কারণ ক্যাথল্যাবটা চেঞ্জ করা হয়নি। হার্ট অ্যাটাক কখনো অপেক্ষা করে কারোর জন্য? না কিডনি ফেলিওর অপেক্ষা করে ডায়ালিসিস না করার জন্য? এই সমস্যাগুলোকে সমাধান করা দরকার। যদি নারায়ণ, তুমি তো অনেকবার গেছো, কথা বলেছো, তোমার কথায় কাজ হয়নি। তুমি ডিএমএকেও পাঠিয়েছো, কথা বলেছো। তুমি ডিএইচএসকেও পাঠিয়েছো, কথা বলেছো। ইয়েস ম্যাডাম। তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি। ইয়েস ম্যাডাম। দেখে নাও, যদি কথা বলতে চায় ইয়েস ম্যাডাম। তাহলে আমাকে ইনফর্ম করো। ইয়েস ম্যাডাম। বিনীতের সাথে ওরা ডেপুটেশন দিতে গেছে, বিনীত ওদের মিট করেছে এবং বিনীত প্রায় 2 ঘন্টা কথা বলেছে। আমাদের গভর্নমেন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নয়, আমি অন রেকর্ড বলছি। সিঙ্গুর নিয়ে আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায়, একবারও তারা কেউ আমার সাথে কথা বলেনি। জেনে রাখুন, তাপসী মালিক একটা গরিবের মেয়ে, কৃষকের মেয়ে, ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে। তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি, কেসটা সিবিআইয়ের কাছে ছিল। নন্দীগ্রামের 14 জনের সাজা এখনো পর্যন্ত জানি না। আরও 10 জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত, তারা এখনো ফিরে আসেনি। আজকে প্রায় 2008-এর ঘটনা, এটা হচ্ছে 24-16 বছর। তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি। এটা মাথায় রাখবেন। যারা আজকে বড় বড় কথা বলছেন, তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএমের লোক। আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো এবং
WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো, টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো, গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল, হাত কেটেছেন, পা কেটেছেন, মুন্ডু কেটেছেন, নরকঙ্কাল তৈরি করেছেন, তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। আমি যদি স্টোরি বলতে শুরু করি আমি 1000টা কাহিনী বলে দেবো, সুযোগ পেলে বলবো, আজকে বলবো না। কিন্তু সবাইকে জানবার জন্য, এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে, আমি মনে করি অফিসারদেরও জানা উচিত ডেভেলপমেন্টটা, মিনিস্টারদেরও জানা উচিত, ডিএমএসপিদেরও জানা উচিত, জানার অধিকার সকলের থাকা উচিত, পুলিশেরও জানা উচিত। সেই জন্য এই কথাগুলো বললাম। পুজোটা ভালো করে দেখতে হবে, স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার। আমি এখনও চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে, আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে। এছাড়াও আমি মনে করি মার্কেট প্রাইস পুজোর সময় অনেক সময় প্রাইস হাইক বেড়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে কোনো উৎসব হলেই তখন ওদের বেশি করে বাড়িয়ে দিতে হয়, সেটা যেন মনিটরিং হয়। আমি সিএসকে অনুরোধ করব যে টাস্ক ফোর্সটা আমাদের আছে রিগার্ডিং মার্কেট প্রাইস, সেটাকে পুজোর আগে নিয়ে বসতে। আলু ব্যবসায়ীদের অলরেডি আমরা 1 লক্ষ আলু, 2 লক্ষ আলু ছেড়েছি, তারপরে পুরো স্টক টেকিং করে নিয়ে আমার সাথে কথা বলবে, পরবর্তী পর্যায়ে কি ব্যবস্থা আমরা নেব, আমাদের কতটা লাগবে সেটা আমরা সুরক্ষিত রেখে, যাতে বাংলার মানুষের অসুবিধে না হয়, তারপরে আমি বাইরে বিক্রি করতে নিশ্চয়ই অ্যালাউ করব, আগে নিজেদের সুরক্ষিত রেখে। বিদ্যুৎ এখন থেকে দেখে নেবেন, পুজোর সময় যেন লোডশেডিং না হয়। বিদ্যুতের আমি জানি হয় না, আপনারা ইলেকশনের সময় আমি জানতাম কি কষ্ট করে আপনারা করেছেন এবং কিভাবে ডেডিকেটেডলি পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করেছে আমি জানি। এবং সিএসসিকে বলতে হবে, জল জমে গেলে ওরা অনেক সময় তারটা সরিয়ে নেয় না, পরে ইলেকট্রিকিউশন হয়ে 2-1 জন মারা গেছে, এটা যেন না হয়। ফায়ার ব্রিগেডেরও 1 জন মারা গেছে, আমার মাথায় আছে, আমি জানি ঘটনাটা হাওড়ায়। সুতরাং এটার দিকে নজর রাখতে হবে, প্রাইস রাইসের দিকে নজর রাখতে হবে। প্রাইস হাইক যেটা, আমি প্রত্যেকটা অফিসারকে বলবো পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না, উৎসবের দিনগুলো পার করতে দিন। এবং ডিএমদের বলবো সতর্ক সজাগ থাকতে। অনেক ডিএম এসপিরা সতর্ক সজাগ, কিন্তু লোকাল লেভেলে যে পুলিশের দায়িত্ব আছে তারাও অনেক দিন ধরে সামলাচ্ছেন, কিন্তু আরও বোল্ডলি মাথা ঠান্ডা করে